যাত্রা পুস্তক ২৬ অধ্যায় এবং ২৭ অধ্যায়। পুণ্যাবাসটির বর্ণনা, তার ৪টি আচ্ছাদনের কথা। পুণ্যাবাসটি তুমি তৈরি করিয়ে নেবে 10টি লম্বা পর্দা দিয়ে। এই পর্দাগুলি যেন খোমের টোন সুতো দিয়ে এবং নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়েই বোনা হয়। একজন শিল্পী কারিগর সেগুলির কাপড়ের জমির ওপর যেন একের পর এক খেরুবের ছবি বুনে দেয়। প্রতিটি পর্দা যেন 28 হাত লম্বা আর 4 হাত চওড়া হয়। প্রতিটি পর্দার ওই একই মাপ থাকা চাই। পর্দাগুলি 5টি পাশাপাশি সেলাই করে জুড়ে দেওয়া হবে, আর বাকি 5টিও তেমনি পাশাপাশি সেলাই করে জুড়ে দেওয়া হবে। প্রথম প্রস্তুটির শেষ পর্দার প্রান্তভাগে নীলচে বেগুনি রঙের সুতো দিয়ে তৈরি যত ঘর একের পর এক লাগিয়ে দিতে হবে, আর সেই মতো দ্বিতীয় প্রস্তুটির শেষ পর্দার প্রান্তভাগেও সুতোর যত ঘর লাগিয়ে দিতে হবে। প্রথম প্রস্থে থাকা চাই সুতোর 50টি ঘর, আর দ্বিতীয় প্রস্থের শেষ পর্দাটির প্রান্তভাগেও তেমনি থাকা চাই সুতোর 50টি ঘর। এক প্রস্থের প্রতিটি ঘর অন্য প্রস্থের প্রতিটি ঘরের ঠিক মুখোমুখি যেন থাকে। তারপর সোনার 50টি আঁকড়ি তৈরি করে নিতে হবে এবং ওই আঁকড়িগুলো দিয়েই 2 প্রস্থ পর্দা একসঙ্গে জুড়ে দিতে হবে। এইভাবে পুণ্যাবাসটি অখণ্ড এক বস্তু হয়ে উঠবে। এবার তুমি ছাগলের লোম দিয়ে এমন সব পর্দা তৈরি করিয়ে নেবে যাতে পুণ্যাবাসটির ওপর একটি চাঁদোয়ার মতো থাকতে পারে। এর জন্যে তৈরি করতে হবে 11টি পর্দা। প্রতিটি পর্দা যেন 30 হাত লম্বা আর 4 হাত চওড়া হয়। 11টি পর্দার ওই একই মাপ থাকা চাই। পর্দাগুলির 5টি আলাদা করে নিয়ে একসঙ্গে জুড়ে দিতে হবে, আর বাকি 6টিও তেমনি আলাদা করে নিয়ে একসঙ্গে জুড়ে দিতে হবে। ষষ্ঠ পর্দাটি চাঁদোয়াটির সামনের দিকে দুভাঁজ করে ঝুলিয়ে রাখতে হবে। প্রথম প্রস্থটির শেষ পর্দার প্রান্তভাগে সুতোর 50টি ঘর লাগিয়ে দিতে হবে, আর সেই মতো দ্বিতীয় প্রস্থটির পর্দার প্রান্তভাগেও লাগিয়ে দিতে হবে সুতোর 50টি ঘর। তারপর ব্রোঞ্জের 50টি আঁকড়ি তৈরি করে নিতে হবে এবং ওই আঁকড়িগুলো সুতোর ঘরগুলিকে আটকে দিতে হবে। এইভাবে চাদোয়ারটির 2 ভাগ একসঙ্গে জুড়ে দেওয়া হবে, তা অখণ্ড এক বস্তু হয়ে উঠবে। চাদোয়ার ওই পর্দাগুলি অতিরিক্ত অংশটির অর্ধেকটা পুণ্যাবাসের পিছনের দিকেই ঝুলে থাকবে। চাদোয়ার ওই পর্দাগুলির দৈর্ঘ্যের দিকে 2 প্রান্তে 1 হাত করে যে অতিরিক্ত অংশ থাকবে সেটির এপাশে ওপাশে ঝুলে থেকে পুণ্যাবাসের নিচে অংশটি ঢেকেই রাখবে। তাছাড়া চাদোয়াটি ঢাকার জন্য তৈরি করে নিতে হবে মেষের লাল রং করা চামড়ার একটি আবরণ এবং তার ওপরে বিছিয়ে রাখার মতো শুশুকের পাকা চামড়ার আরেকটি আবরণ। পুণ্যাবাসের জন্যে তুমি তৈরি করিয়ে নেবে বাবলা কাঠের বড় বড় এমন সব তক্তা, যেগুলি খাড়া করে রাখা হবে। প্রতিটি তক্তা 10 হাত লম্বা, 1.5 হাত চওড়া হবে। প্রতিটি তক্তার নিচে প্রান্ত এমনভাবেই কাটতে হবে যাতে ভিত্তি কোটরে ঢুকিয়ে দেওয়ার মতো বেরিয়ে আসা 2টি মুখ পাশাপাশি থাকে। পুণ্যাবাসের প্রতিটি তক্তা ওই একইভাবে গড়ে তুলতে হবে। পুণ্যাবাসের দক্ষিণ দিকের জন্যে 20টি তক্তা তৈরি করতে হবে। তাছাড়া তৈরি করতে হবে সেই 20টি তক্তার নিচে রাখার মতো রূপোর তৈরি 40টি ভিত্তি কোটর। প্রথম তক্তার ওই মুখ দুটি আটকাবার জন্যে সেই তক্তাটির নিচে থাকবে 2টি ভিত্তি কোটর, আর তেমনি পরের প্রত্যেকটি তক্তার ওই মুখ দুটি আটকাবার জন্য তক্তাটির নিচে থাকবে 2টি করে ভিত্তি কোটর। পুণ্যাবাসের উল্টো দিকের জন্যে অর্থাৎ উত্তর দিকের জন্যে সেই মতো 20টি তক্তা তৈরি করে নিতে হবে, আর ওই তক্তাগুলির নিচে রাখার মতো রূপোর তৈরি 40টি ভিত্তি কোটর। প্রথম তক্তাটির নিচে রাখার মতো 2টি ভিত্তি কোটর, আর পরের প্রত্যেকটি তক্তার নিচে রাখার মতো 2টি করে ভিত্তি কোটর। পুণ্যাবাসের পিছনের অর্থাৎ পশ্চিম দিকের জন্য 6টি তক্তা তৈরি করে নিতে হবে। তাছাড়া
পুণ্যাবাসের পিছনের দুটি কোণে খাড়া করে রাখার মতো দুটি তক্তাও তৈরি করতে হবে। নিচে যেমন ওপরেও তেমনি ওই দুটি তক্তা যুক্ত থাকবে, একটি মাত্র কড়া দিয়ে। দুই কোণে ওই যে তক্তা দুটি থাকবে সে দুটি ওইভাবেই থাকবে। সুতরাং শুদ্ধ 8টি তক্তা থাকবে, আর সেই সঙ্গে থাকবে ওই সব তক্তার জন্যে দরকারির উপর ভিত্তিকোটরগুলি, অর্থাৎ 16টি ভিত্তিকোটর, প্রথম তক্তার নিচে রাখার মতো দুটি ভিত্তিকোটর, আর পরের প্রত্যেকটি তক্তার নিচে রাখার মতো দুটি করে ভিত্তিকোটর। তুমি বাবলা কাঠের কয়েকটি আরকাঠও তৈরি করে নেবে। পুণ্যাবাসের এক পাশের তক্তাগুলোর জন্যে 5টি, আর পুণ্যাবাসের অন্য পাশের তক্তাগুলোর জন্য 5টি। তাছাড়া পুণ্যাবাসের পিছনের অর্থাৎ পশ্চিম দিকের তক্তাগুলোর জন্য 5টি। যে আরকাঠ মাঝখানে থাকবে অর্থাৎ তক্তাগুলোর মাঝ বরাবর থাকবে, সেই আরকাঠ একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্তই থাকবে। সবকটি তক্তার সোনার পাতে মুড়ে দিতে হবে। যে কড়াগুলির মধ্যে ধরা থাকবে ওসব আরকাঠ, সেগুলি সোনা দিয়েই তৈরি করে নিতে হবে। আরকাঠগুলোকেও সোনার পাতে মুড়ে দিতে হবে। পুণ্যাবাসটি দাঁড় করানোর ব্যাপারে এই পর্বতে তোমাকে এখন যেমনটি দেখানো হয়েছে, পরে তোমাকে সেই মতো কাজটা সেরে নিতে হবে। তুমি নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে এবং খোমের টোন সুতো দিয়ে একটি পর্দা তৈরি করিয়ে নেবে। একজন শিল্পী কারিগর যেন কাপড়ের জমির ওপর খেরুবের ছবি পর পর বুনে দিয়েই সেটি তৈরি করে। সেই পর্দাটি বাবলা কাঠের 4টি থামে ঝুলিয়ে রাখা হবে। ওই থামগুলি যেন সোনার পাতে মোড়া হয় এবং সেগুলির গায়ে যেন সোনার আকড়া লাগানো থাকে। থামগুলি যেন দাঁড় করিয়ে রাখা হয় রূপোর তৈরি 4টি ভিত্তিকোটরের ওপর। পর্দাটি আকড়াগুলির ঠিক নিচেই ঝুলিয়ে রাখতে হবে। তারপর মহাসাক্ষ্যলিপির মঞ্জুষাটি এনে তা রেখে দিতে হবে পর্দাটির আড়ালে। তোমাদের কাছে পর্দাটি পুণ্যস্থান থেকে পরম পুণ্যস্থানটিকে পৃথক করে রাখার কাজ করবে। পরম পুণ্যস্থানটিতে তুমি মহাসাক্ষ্যলিপির মঞ্জুষার উপরে কৃপাসনটি বসিয়ে রাখবে। মেজটিকে তুমি পর্দাটির বাইরেই রাখবে, আর প্রদীপনটি রাখবে মেজের উল্টো দিকে, পুণ্যাবাসের দক্ষিণ দিকে। মেজটিকে তুমি রাখবে উত্তর দিকে। পুণ্য শিবিরের প্রবেশের পথের মুখে রাখার জন্যে তুমি নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে এবং খোমের টোন সুতো দিয়ে একটি জবনিকা তৈরি করিয়ে নেবে। ছুঁচের কাজ দক্ষ কোনো লোক যেন সেটি তৈরি করে। এই জবনিকা ঝুলিয়ে রাখার জন্য বাবলা কাঠের 5টি থাম তৈরি করতে হবে। ওই থামগুলি যেন সোনার পাতে মোড়া হয় এবং সেগুলির গায়ে যেন সোনার আকড়া লাগানো থাকে। থামগুলির নিচে রাখার মতো যেন ঢালাই করা হয় ব্রোঞ্জের তৈরি 5টি ভিত্তিকোটর। তুমি যজ্ঞবেদীটি তৈরি করিয়ে নেবে বাবলা কাঠ দিয়ে। তা যেন 5 হাত লম্বা আর 5 হাত চওড়া হয়। তা বর্গাকার হওয়া চাই এবং তা যেন 3 হাত উঁচু হয়। ওপরের 4টি কোণ দিয়ে শৃঙ্গের আকারেই তৈরি করা হয়। এই শৃঙ্গগুলি ও বেদিটি যেন এক ও অখণ্ড নির্মিত হয়। গোটা বেদিটিকে যেন ব্রোঞ্জের পাতে মুড়ে দেওয়া হয়। বেদি থেকে ছাই তুলে নিয়ে যাওয়ার জন্য দরকারি যত পাত্র তৈরি করে নিতে হবে, আর সেই সঙ্গে তৈরি করে নিতে হবে যত বেলচা, সিঞ্চন পাত্র, কাটালি ও অঙ্গারধানী। বেদির ওই সমস্ত সরঞ্জাম যেন ব্রোঞ্জ দিয়েই তৈরি করা হয়। বেদির জন্য যেন জাফরিওয়ালা একটা বেষ্টনী, ব্রোঞ্জের জালিদার একটা কাঠামো তৈরি করা হয় এবং জালিদার ওই কাঠামোর 4টি কোণে যেন ব্রোঞ্জের 4টি কড়া লাগিয়ে দেওয়া হয়। ওই জালিটি যেন বেদির ওপর দিকের বেরিয়ে আসা চারপাশের ধারের নিচে এমনভাবেই লাগিয়ে দেওয়া হয় যাতে তা বেদির তলা থেকে মাঝখান পর্যন্ত ঘিরে রাখে। বেদির জন্য বাবলা কাঠের 2টি বহনদণ্ড তৈরি করে নিতে হবে। ওই বহনদণ্ড দুটিকে ব্রোঞ্জের পাতে মুড়ে দিতে হবে। তারপর ওই দুটিকে কড়াগুলির মধ্যে দিয়ে গলিয়ে দিতে হবে যাতে বেদিটি বয়ে নিয়ে যাওয়ার সময় সেই 2টি বহনদণ্ড বেদির 2 পাশেই থাকে।
বেদির ভেতরটা যেন ফাঁপাই থাকে, শুধু তক্তার কাঠামোই যেন থাকে। এই পর্বতে তোমাকে এখন যা দেখানো হয়েছে সেই মতোই সব কিছু যেন তৈরি করা হয়। তারপর তুমি পুণ্যাবাসের প্রাঙ্গণ বেষ্টনী তৈরি করিয়ে নেবে। দক্ষিণ দিকে প্রাঙ্গণটির 100 হাত লম্বা, সেই দিকের পাশটিতে পর পর থাকবে খোমের টোন সুতো দিয়ে তৈরি যত পর্দা। সেই পাশটিতে 20টি থাম, আর ওই থামগুলির জন্যে 20টি ভিত্তিকোটর থাকবে। ওগুলো ব্রোঞ্জেরই হবে। থামগুলির যত আঁকড়া এবং থামগুলির মধ্যেকার সরু লম্বা যত শিক, সবই রূপো দিয়েই তৈরি করতে হবে। তেমনি প্রাঙ্গণটির 100 হাত লম্বা উত্তর পাশটিতে পর পর থাকতে যত পর্দা। এছাড়া সেই পাশে থাকবে 20টি থাম, আর ওই থামগুলির জন্য 20টি ভিত্তিকোটর, ওগুলি ব্রোঞ্জেরই হবে। থামগুলির যত আঁকড়া এবং থামগুলির মধ্যেকার সরু লম্বা যত শিক, সবই রূপো দিয়েই তৈরি করতে হবে। প্রাঙ্গণটির 50 হাত চওড়া পশ্চিম পাশটিতেও তেমনি পরপর থাকবে যত পর্দা। এছাড়া থাকবে পর্দাগুলির জন্য 10টি থাম, আর ওই থামগুলির জন্য 10টি ভিত্তিকোটর। উদয় দিগন্তের দিকে অর্থাৎ পূর্ব দিকে প্রাঙ্গণটি চওড়া হবে 50 হাত। প্রবেশপথের একপাশে 15 হাত জুড়ে পরপর থাকবে যত পর্দা, এবং থাকবে পর্দাগুলির জন্য 3টি থাম, আর ওই থামগুলির জন্য 3টি ভিত্তিকোটর। প্রবেশপথের অন্য পাশেও তেমনি 15 হাত জুড়ে পরপর থাকবে যত পর্দা, এবং থাকবে ওই পর্দাগুলির জন্য 3টি থাম, আর ওই থামগুলির জন্য 3টি ভিত্তিকোটর। আর প্রাঙ্গণটির প্রবেশদ্বারের কাজ করবে 20 হাত চওড়া একটি জবনিকা। ওই জবনিকা নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে এবং খোমের টোন সুতো দিয়েই তৈরি হবে। ছুঁচের কাজে দক্ষ কোনো লোক যেন সেটি তৈরি করে। তাছাড়া ওই জবনিকার জন্য 4টি থাম, আর ওই থামগুলির জন্য 4টে ভিত্তিকোটরও যেন সেখানে থাকে। প্রাঙ্গণের চারপাশে সেই সমস্ত থাম একে অন্যের সঙ্গে যুক্ত থাকবে রূপোর তৈরি যত সরু লম্বা শিক দিয়ে। থামগুলির যত আঁকড়া তেমনি রূপোরই হবে, কিন্তু সমস্ত ভিত্তিকোটর ব্রোঞ্জেরই হওয়া উচিত। প্রাঙ্গণের বেষ্টনী 100 হাত লম্বা হবে, আর দুই প্রান্তে তা 50 হাত করে চওড়া হবে। তার উচ্চতা হবে 5 হাত। সমস্ত পর্দা যেন খোমের টোন সুতো দিয়েই তৈরি হয়। ভিত্তিকোটরগুলি যেন ব্রোঞ্জেরই হয়। পুণ্যাবাসের সাধারণত যত কাজকর্মে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, আর সেই সঙ্গে সমস্ত গজাল আর প্রাঙ্গণ বেষ্টনীর সমস্ত গজাল যেন ব্রোঞ্জেরই হয়। তুমি ইসরায়েলীদের এই নির্দেশও দেবে, দীপাধারের জন্যে তারা যেন পেশাই করা জলপাই ফলের বিশুদ্ধ তেল তোমার কাছে নিয়ে আসে, যাতে প্রদীপগুলি সবসময় জ্বালিয়ে রাখা চলে। আরনকে ও তার পুত্রদের দেখতে হবে, সাক্ষাতের শিবিরে যে পর্দা মহাস্বাক্ষর লিপিটিকে আড়াল করে রাখে, সেই পর্দার এপাশে যেন ওই প্রদীপগুলি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভগবানের সামনে জ্বলতে থাকে। এই নির্দেশ ইসরায়েলীদের পুরুষানুক্রমে বরাবর পালন করতে হবে। সামসঙ্গীত 47 বিশ্বরাজ ঈশ্বরের জয়গান। সঙ্গীত পরিচালকের উদ্দেশ্যে কোরহবংশীয় গায়ক দলের সামসঙ্গীত। সর্বজাতি করতালি দাও, আনন্দের করতালি, ঈশ্বরের জয়ধ্বনি করো। পরাৎপর ভগবান তিনি, আহা মহাভয়ঙ্কর তিনি। তিনিই বিশ্বজগতের মহিয়ান অধিরাজ। ভিনদেশী মানুষদের তিনি আমাদের অধীনে আনেন, বিজাতীয় মানুষদের তিনি আমাদের পদানত করেন। তিনি তো নিজেই বেছে রেখেছেন আমাদের স্বদেশের ভূমি। সেই দেশভূমি তারা স্নেহধন্য যাকব কুলের, যা গর্বেরই কারণ। চতুর্দিকে জয়ধ্বনি, ওই ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ঈশ্বর। চতুর্দিকে তুজ্যধ্বনি, আহা ঊর্ধ্বে চলেছেন স্বয়ং ভগবান। স্তবগান করো,
ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগান করো। স্তবগান করো আমাদের রাজার উদ্দেশ্যে স্তবগান করো। বিশ্বজগতে অধিরাজ স্বয়ং ঈশ্বর। আহা, স্তোত্র গেয়ে সে কথা সকলকে জানাও। ঈশ্বর সমস্ত জাতির ওপর রাজত্ব করেন। ঈশ্বর তার পূর্ণ সিংহাসনে সদা সমাসীন। ওই দেখো, যত জাতি বিজাতির নৃপতি যারা, তারা সবাই হয়েছে মিলিত। আব্রাহামের ঈশ্বরের আপন জনগণ তারা। এই পৃথিবীতে শক্তিধর যারা, তারা সবাই তো ঈশ্বরেরই মানুষ। মহিমায় উন্নতি তিনি সবার ওপরে। সামসঙ্গীত 48। জেরুসালেম ঈশ্বরের আপন নগরী। একটি গীতিকা, কোরাহ বংশীয় গায়ক দলের সামসঙ্গীত। আমাদের ঈশ্বরের এই নগরীতে ভগবান কত না মহান, কতই না বন্দনীয়। তার এই পবিত্র পর্বত মাথা তুলে জেগে আছে। আহা, কি সুন্দর! এই তো সারা জগতের আনন্দ নগরী। হ্যাঁ, উত্তর দিগন্তে এই সিয়ন পর্বত মহিয়ান রাজার একটি নগরী। ঈশ্বর এখানকার কুরুজে কুরুজে সদাই অধিষ্ঠিত থাকেন। তিনি নিজেই যে দুর্গ, সে কথা স্পর্শ দেখিয়েছেন তিনি। সেদিন একদল রাজা সম্মিলিত হয়ে এইখানে এসেছিল একসঙ্গে রণ অভিযানে। এ নগরী দেখল তারা, তখন তারা তো বিস্ময়ে স্তম্ভিত, ছত্র হয়ে, দিশেহারা হয়ে উচ্ছ্বাসে ফিরে গেল তারা। হঠাৎ কম্পিত হলো তাদের অন্তর, যেন কোন প্রসবিনী নারী উথাল পাথাল মহাযন্ত্রণায়। সেই মতো তার্শিক বহরের জাহাজগুলি একদিক পুবঝটিকায় ভেঙে খান খান হয়ে গিয়েছিল। এতদিন যা কিছু শুনেছি, এবার তা দেখলাম নিজেদের চোখে, স্বয়ং বিশ্বপতি ভগবানের এই নগরীতে, আমাদের ঈশ্বরের এই নগরীতে। দেখলাম এই যে নগরী, ঈশ্বর তা করেছেন চিরস্থিত মূল। হে ঈশ্বর, তোমার সে করুণার কথা আজকে স্মরণ করি তোমার এই মন্দিরে দাঁড়িয়ে। যেমন তোমার নাম, তোমার স্তুতিও তেমনি হয় উচ্চারিত। ওগো ঈশ্বর, এই পৃথিবীর শেষ প্রান্ত দেশে তোমার শক্তি, সে তো সদা ধর্মময়। সিয়ন পর্বত জুড়ে জাগুক পুলক তোমার বিচারনীতি মনে করে। জুদিয়ার নগরে নগরে পড়ে যাক আনন্দের সারা। সিয়নের চারদিক তোমরা ঘুরে ঘুরে দেখো একবার। যাও, প্রদক্ষিণ করো নগর প্রাচীর। গুনে দেখো কত বুরুজ রয়েছে এখানে। নগরের প্রতিটি পাকার ভালো করে দেখে নাও। সুরক্ষিত সব কিছুই দেখে এসো ভাবী যুগের মানুষদের কাছে, যেন সবই জানিয়ে যেতে পারো। মনে রেখো, এই স্বয়ং ঈশ্বর যিনি, তিনি তো চিরদিনের মতো আমাদেরই ঈশ্বর। তিনিই তো আমাদের নিত্য দিশারি। সাধু মথি রচিত মঙ্গল সমাচার 25 অধ্যায় 14 থেকে 30 পদ। যোগ্য ও অযোগ্য কর্মচারীর উপমা কাহিনী। শোনো, ব্যাপারটা যেন এই রকম, যেন একটি লোক বিদেশে যাবে। যাত্রা করার সময়ে তার কর্মচারীদের ডেকে সে তার সম্পত্তির ভার তাদের হাতে তুলে দিল। প্রত্যেকের কর্মক্ষমতা বিবেচনা করে সে তাদের একজনকে দিল 500 মোহর, একজনকে 200 মোহর এবং একজনকে 100 মোহর। তারপর সে বিদেশে যাত্রা করল। যে 500 মোহর পেয়েছিল সে তখনই গিয়ে
তা ব্যবসায় খাটালো এবং তাতে আরও 500 মোহর লাভ করলো। তেমনিভাবে যে 200 মোহর পেয়েছিল সে আরও 200 মোহর লাভ করলো। কিন্তু যে 100 মোহর পেয়েছিল সে গিয়ে মাটিতে একটা গর্ত খুঁড়ল আর সেখানেই মনিবের এই টাকাটা লুকিয়ে রাখলো। বহুদিন পরে তাদের মনিব ফিরে এলো। সে তাদের কাছ থেকে হিসেব নিতে বসলো। যে সেই 500 মোহর পেয়েছিল সে তখনই সেই সঙ্গে আরও 500 মোহর নিয়ে এগিয়ে এলো। সে বলল, হুজুর, আপনি তো আমাকে 500 মোহর দিয়েছিলেন, এই দেখুন আমি আরও 500 মোহর লাভ করেছি। মনিব তখন তাকে বলল, বেশ বেশ, তুমি সত্যি একজন সৎ ও বিশ্বস্ত কর্মচারী। সামান্য ব্যাপারে তুমি যখন নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছ, তখন আমি অনেক কিছুর ভার তোমার হাতে তুলে দেব। এসো, তোমার মনিবের আনন্দে ভাগ তুমিও নাও। এরপর যাকে দেওয়া হয়েছিল 200 মোহর সেও এগিয়ে এসে বলল, হুজুর, আপনি তো আমাকে 200 মোহর দিয়েছিলেন, এই দেখুন আমি আরও 200 মোহর লাভ করেছি। মনিব তখন তাকে বলল, বেশ বেশ, তুমি সত্যি একজন সৎ ও বিশ্বস্ত কর্মচারী। সামান্য ব্যাপারে তুমি যখন নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছ, তখন আমি অনেক কিছুর ভার তোমার হাতে তুলে দেব। এসো, তোমার মনিবের আনন্দে ভাগ তুমিও নাও। এরপর যে লোকটি 100 মোহর পেয়েছিল সেও এগিয়ে এসে বলল, হুজুর, আমিও তো জানতাম আপনি বড় কঠোর প্রকৃতির মানুষ। যেখানে আপনি বীজ বোনেননি সেখানকার ফসল আপনি কেটে আনেন, আবার যেখানে আপনি কিছুই ছড়িয়ে দেননি সেখান থেকেও আপনি সব কিছুই কুড়িয়ে আনেন। তাই ভয় পেয়ে আমি তখন গিয়ে আপনার ওই 100টা মোহর মাটির নিচে লুকিয়ে রাখলাম। এই দেখুন আপনার জিনিস আপনারই আছে। উত্তরে মনিব বলল, কি পাজি কুড়ে কর্মচারী তুই নাকি জানতিস যে আমি যেখানে বীজ বোনেনি সেখানকার ফসলও নাকি কেটে আনি, আর যেখান কিছুই ছড়িয়ে দেয়নি সেখান থেকেও আমি নাকি সব কিছু কুড়িয়ে আনি। কাজেই তোর উচিত ছিল মহাজনদের কাছে আমার ওই টাকাটা জমা রাখা, তাহলে আমি ফিরে এসে সুদ সমেত আমার ওই সব কিছু ফেরত পেতাম। কই, তোমরা ওর কাছ থেকে ওই মোহরগুলো নিয়ে নাও, আর যার 1000 মোহর আছে তাকেই দিয়ে দাও, কারণ যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে আর সম্পদ উপচে পড়বে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। ওই অকেজো লোকটাকে তোমরা বাইরের অন্ধকারে ফেলে দাও, সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি।